নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কালো ব্যাজ পরে 8 জন চাকরিহারা ক্লাস নিলেন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেসে। আশঙ্কাজনক অবস্থা হুগলি মহসিন কলেজের হোস্টেলের। এখন আসছে বিস্তারিত খবরে। 2016 এসএসসি প্যানেল বাতিল হতেই বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুলের চাকরি হারিয়েছিলেন মোট 15 জন। তারই মধ্যে 8 জন শিক্ষককে কালো ব্যাজ পরে ওই বিদ্যালয়েই ক্লাস নিতে দেখা গেল। শনিবার বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হিন্দি মাধ্যম হাই স্কুলের চাকরি বাতিলের তালিকায় নাম থাকা 15 জনের মধ্যে 8 জন শিক্ষক উপস্থিত হলেন, ক্লাসও নিলেন। তবে প্রতিবাদ স্বরূপ সকলের বুকে জাস্টিস ফর আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অফ ওয়েস্ট বেঙ্গল লেখা কালো ব্যাজ ছিল। ওই 8 জনের পক্ষে জীববিদ্যার শিক্ষক অরিন্দম সিংহের দাবি, তাদের 15 জনের মধ্যে 15 জনই যোগ্য। তিনি জানান, কাল 21শে এপ্রিল এসএসসি অভিযানের জন্য বাকিরা ব্যস্ত থাকায় আসতে পারেননি। তিনি বলেন, আদালতের পর্যবেক্ষণের পরে পড়ুয়াদের কথা ভেবেই এদিন আমরা এসেছি। তবে 22 লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র সহ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত স্কুলে আসা হবে কিনা সে ব্যাপারে অন্তিম সিদ্ধান্ত নেওয়া হবে 21শে এপ্রিল। এটা তো আমি নিজেই পড়লাম, এটা তো আমাদের সহপাঠীরা বা আমাদের যে কলিগরা ওনারাও পড়েছিল। এটা জাস্টিসের যে আমাদেরকে আনটেন্ডেড সঙ্গে যে জাস্টিস খিলাফাত হয়েছে, অ্যাগেনস্ট অফ জাস্টিস, ওর প্রতিবাদে আজকে আমরা কালো রঙে ব্যাজ পড়েছি। ধরুন আদালত একটা চিফ জাস্টিস আমাদেরকে একটা আদেশ দিয়েছে 3 তারিখে। ওই আদেশের মধ্যে তো পরিষ্কার লেখা আছে কারা টেন্টেড কারা আনটেন্ডেড, ওনার আদেশেই তো লেখা আছে। তাহলে তো আমাকে 12% রেট অফ ইন্টারেস্টে কি টাকা দিতে হচ্ছে? আজকে যদি আমি টেন্টেড থাকতাম আপনার সাথে কথা বলতে পারতাম, তা আপনি আমাকে ধরতেন না কি তোমাকে তো 12% রেট অফ ইন্টারেস্ট টাকা ফেরত দিতে হবে, তুমি স্কুলে আসলে কেন? দ্যাটস ওয়াই ইটস ক্লিয়ার কি উই আর আনটেন্ডেড। বাকি তো কেন আসবে? বাকিরা তো এই জন্য আসেনি, কোনো তো একটা আজকে ঘড়ি মেরোতে আমাদের আন্দোলন আছে, বাকিরা তো ওইখানে আন্দোলনকে লিড করছে। যতক্ষণ আমাদের টার্মিনেশন লেটার আসবে না যারা টেন্টেড ক্যান্ডিডেট, ততক্ষণ তো আমরা স্কুলে কী করে আসবো? এটা তো আমাদের বাচ্চাদেরকে মানবিক খাতিরে আজকে আমরা এসেছি। আজকেও তো আমাদের স্কুলে আসার কোনো কথা না। যতক্ষণ শিক্ষা দপ্তর বা ডিআই থেকে টার্মিনেশন লেটার যতক্ষণ না, ততক্ষণ তো আমাদের আসার কোনো ব্যাপার নেই। এটা আপনি ঠিকই ধরেছেন কি আপনার 8 জন এসেছেন, 15 জনের মধ্যে বাকিরা তো লিড করছে। আজকে আমাদের 21 তারিখে তো আমাদের এসএসসি অভিযান আছে, আমাদের 21 তারিখে তো এসএসসি অভিযান আছে। এই জন্য তো বাকি জন আমরা আসিনি, ওরা তো অন্য বিভিন্ন জায়গা আছে, ঘড়ি মেরে আমাদের কর্মসূচি আছে। আমাদের কালকে আমাদের স্বাক্ষর কর্মসূচি ছিল, আমাদের বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত আছি। আজকে তো এসছি মহামান্য আদালতের একটা আদেশের অর্ডারের পাস হয়েছে, ওর বিনিময়ে আমরা এসেছি। কিন্তু সবাইকে যে এই কথাটা হবে এটার কোনো ব্যাপার নেই না। যতক্ষণ টার্মিনেশন লেটার যদি অযোগ্যদের টার্মিনেশন লেটার যদি না আসে, ততক্ষণ আমরা স্কুলে আসবো না। অযোগ্যদের টার্মিনেশন লেটার আসতে হবে, আইওএসএমএস থেকে ওদের স্যালারি পোর্টাল থেকে ওদের নাম ডিলিট হতে হবে, ওদের স্যালারি স্টপ হতে হবে। আর আপনাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে, যদি টেন্টেড ক্যান্ডিডেট এখানে দেখা পড়ে, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি আপনারা ওর ফটো তুলে সামাজিক মাধ্যমে আপনি প্রচার করুন। আমার দরকার পড়লে ওনার ফটো আমি বাইরে আমার টাঙাবো, ওনার ফটো আমরা বাইরে আমরা টাঙাবো কি দেখেন ইনি হলো টেন্টেড ক্যান্ডিডেট। আমি ওর জন্য একটা টেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে আনটেন্টেড ক্যান্ডিডেট কেন, একটা টিচার কেন চাকরি করবে? আজকে ওদের জন্য আজকে আমাদের টানা কয়েকদিন না দেখতে পাওয়া শিক্ষকদের দেখে কিন্তু এদিন অনেকটাই খুশি পড়ুয়ারা। তবে প্রধান শিক্ষক বিশাল তিওয়ারির কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। আজকে 8 জন এসেছেন, 15 জনের মধ্যে ক্লাস নিয়েছেন, আর বাদ বাকিরা আজকে আসে। বাদ বাকিরা কবে আসবে সেটাও বলা মুশকিল। তারা বলেছে যে 21 তারিখের পর তারা ভাববে। 25 তারিখে গভর্নমেন্ট লিস্ট বার করবে, যোগ্য আর অযোগ্য লিস্ট, তারপরে তারা আসবে। আগে 15 জন আসুক, 14 জন আসুক, দেখা যাক। অনেকেই তো বলছে যে এভাবে না করাটাই ভালো হতো, কারণ তারা চাইছে আবার যেভাবে তারা চাকরি ছিল
সেইভাবেই আবার চাকরি করি। এটা তো এক্সটেনশন দেওয়া হয়েছে, ডেডলাইনের এক্সটেনশন, আর কিছু। মানে চিন্তা সেই মাথায় রয়েই গেল। হ্যাঁ, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাত্র 2 মাসের মধ্যেই ভাঙল নতুন ঢালাই রাস্তা। অভিযোগ, পুকুর ভরাটের জন্য গাড়ি ঢুকেই প্যান্ডেল কাজিডাঙ্গা এলাকায় এমন ঘটনা ঘটে। পুকুর ভরাট করতে গিয়ে ভাঙলো রাস্তা, এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ব্যান্ডেলের কাজিডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কাজিডাঙ্গায় একটি রাস্তা হয়েছে মাত্র মাস 2 আগে। সেই রাস্তা দিয়েই ভারী গাড়ি ঢুকে একটি পুকুরে আবর্জনা ফেলে ভরাট করা চলছিল বলে অভিযোগ। আজ রাস্তা ব্যাপকভাবে ভেঙে যাওয়ায় স্থানীয়রা একটি ভারী গাড়ি আটক করে পঞ্চায়েতে খবর যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে। তিনি পৌঁছন ঘটনাস্থলে। আমাকে যখন আজকে সকালবেলায় 1টার সময় আমাকে শুক্লাদি এখানকার যে বাসিন্দা আমাকে সব ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে চলে আসি। আসার পরে ওরা বললো রাস্তা ভেঙে দিচ্ছে, ট্রাক্টর একটা আটকে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসার পরে দেখি ট্রাক্টরটা ছেড়ে দিয়েছি, যথারীতি এসে দেখি রাস্তাটা ভেঙে গেছে। তখন ওই যে গোপাল সাহু বলে একজনকে নিয়ে ওখানে দেখতে পাওয়ার পর তাকে আমি বললাম যে তুমি কেন এই জিনিসটা করছো, কেন রাস্তাটা ভেঙে গেছে? রাস্তাটা আমরা করে দেবো। কারণ রাস্তা করার কথা পরে, আগে তুমি কাজ বন্ধ রাখো। আমরা সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের এলাকার যে বিধায়ক তাকে জানাই, অসিত মজুমদারকে জানানোর সঙ্গে সঙ্গে উনি টাইম দিচ্ছিলেন বিকেল 5টার সময় আসবো, সমস্ত কাগজপত্র দেখবো। তো যথারীতি উনি এসেছিলেন। আসার পরে গোপাল সাহুকে ডেকে পাঠানোর পর উনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ঠিক আছে, ওনাকে নির্দেশ দিয়েছে রাস্তা করে দিতে হবে, আর যেই পুকুর জলাশয় অংশ যেটুকুনি বুঝিয়েছে সেটুকুনি তুলে ফেলে দিতে হবে। ঠিক আছে, জলাশয় কতটা আছে? জলাশয় এখন তো বুঝতে পারছি না ওরা কতটা মাপে আছে, ওনারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। কিন্তু বিধায়ক বলেছেন যে এলাকা 6 মাসের ঊর্ধ্বে জল থাকবে যে জায়গাটায় সেটা জলাশয় হিসেবে বিবেচনা হবে। সমস্যাটাই তো, ভারী গাড়ি ঢুকে নতুন রাস্তা ভেঙে দিয়েছে, একদম তৈরি রাস্তা, বেশি দিন তো হয়নি আমাদের রাস্তা। আর এত লোডিং গাড়ি ঢুকছে যে ওই রাবিশগুলো ফেলার জন্য, তার ফলেই তো রাস্তাটা ভেঙেছে। এটাই আমাদের তো রাস্তা হওয়া নিয়ে কিছু অবজেকশন নেই, কিছু নেই, কিন্তু এই একটা তৈরি রাস্তা ভেঙে নিচ্ছে আর একটা জিনিস তৈরি। আমার লালটু ভাই একজন আছে যে দিদি এরকম রাস্তাটা ভেঙে যাচ্ছে, আমি বেরোচ্ছি, তুমি দেখো। এখন কী হয়েছে? তা আমি ছুটে এলাম, তখন তো নিজের কাজ ছিল। এসে দেখছি যে একটা ভারী গাড়ি আমি দেখছি একটা গাড়ি মাল ফেলছে। তা আমি দেখলাম ভাঙা। আমি সঙ্গে সঙ্গে বললাম এটা তোমরা কী করলে? রাস্তাটা আমার 1 মাস হয়নি, তোমার রাস্তাটা ভেঙে দিলে। বলছি রাস্তাটা আমরা সারিয়ে দেবো। আমি সারিয়ে দেবে কী করবে সেটা আমার কথা না, কথা তোমার ভারী গাড়িটা এখানে ঢোকালে কার পারমিশনে ঢোকালো? বলছে কেন গাড়িটা কার পারমিশনে ঢোকাতে হবে? আমি কারোর পারমিশন না, তুমি পঞ্চায়েতে অন্তত একটা পারমিশন নাও বা পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো, তারপর তুমি ঢোকাও। তা এই 2-1 কথা বলতে তখন আমি বললাম, উপপ্রধানকে ফোন করলাম, উপপ্রধান এলো। তা আমি চেয়েছিলাম ট্রাক্টরটা প্রধানকেও ফোন করলাম, প্রধান বলে তুমি গাড়িটা আটকে দাও। তা ওদের মধ্যে কি আলোচনা করলো, পরে গাড়িটাকে নিয়ে চলে গেল। আমি গাড়িটার নাম্বার নিয়ে সাথে সাথে প্রধানকে পাঠালাম। প্রধান আমাকে ফোন করলো, ঠিক আছে চলে যখন গেছে কোনো ব্যাপার না, 5টার সময় এমএলএকে নিয়ে আমরা আসছি। তা দাদা এসেছিলেন, তার সঙ্গে প্রধান উপপ্রধান আপনার সমস্ত মেম্বাররা যারা মোটামুটি আমরা এখানে সবাই আছি, সদস্যরা রয়েছি। দাদা বলে গেলে রাস্তাটা ইমিডিয়েটলি ঠিক করতে। পরে যারা পুকুর ভরাট করছিলেন তাদের মধ্যেই একজন ওই রাস্তা সারিয়ে দেওয়ার আশ্বাস দিলে গাড়িটি ছাড়া হয়। আরে গাড়ি এসেছিল রাবিশ লোড করে, রাস্তা ভেঙে গেছে। আমরা বললাম রাস্তা করে দিই। আর কি অসীম মজুমদার স্যার আসলো, সেও বললো কি তুমি রাস্তা করে দেবে? আমি বললাম হ্যাঁ রাস্তা করে দেবে। আমার তো একা নয়, সবার মিলে আছে, 7-8 জন আছি মেম্বার, মিলে আমরা রাস্তা করে দেবো। আর কি মেম্বার বলতে মানে এখানে কি হচ্ছে, কি ফেলছেন? আমাদের রাবিশ ফেলছিলাম, এটা রাস্তা আছে, ওইখানে গাড্ডা ছিল, হ্যাঁ ওই সামনে গাড্ডা ছিল। মালিক থেকে যার থেকে কিনেছি ও তো রাস্তা মেনশন করেছে, আমার কাগজ আছে। কি কিনেছেন, কোন জায়গাটা কিনেছেন? ওই তো ওপারটা। হ্যাঁ, ওই তো কিন্তু মাঝখানে তো পুকুর রয়েছে। না পুকুর না, পুকুরটা ডান দিকে, এটা রাস্তা, এই পুরো রাস্তা সোজা চলে গেছে একদম। কিন্তু ওখানে তো জলাশয়, এখন দেখা যাচ্ছে পানাকচুরি রয়েছে। পানাকচুরি এতদিন থেকে তো কেউ তো রাস্তা তো আস্তে আস্তে মাটিটা ক্ষয় হয়ে গেছে, ওইখানে তো পুকুরের জলটা ঢুকে গেছে। যদিও এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিক্ষাকর্মীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এবং যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির উদ্যোগে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হয়ে গেল এক প্রতিবাদ সভা।
সুপ্রিম কোর্ট কিভাবে তাদের চাকরি বাতিল করলো। এখন যে কথা বলতে চাইছি, ওই যে আপনারা দেখলেন তার একটা বক্তব্য রেখেছিলেন, তিনি বলেছিলেন ওই হচ্ছে এই কারণেই যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের সুপ্রিম রায়ে যে বলা হয়েছে যে আমরা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নাকি আমরা স্কুলে কাজ করতে পারবো এবং তারপর আমাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি তবেই আমাদের চাকরিতে বহাল থাকবে, আর না হলে আমাদের চাকরি থেকে বহিষ্কার করা হবে, এটা বলা আছে। কিন্তু আমাদের প্রতিবাদটা হচ্ছে এখানে আমরা প্রায় 6-7 বছর ধরে আমরা নিজেদের মেধায় আমরা চাকরি পেয়েছি, আমাদের রিটিন হয়েছে, ভাইবা হয়েছে এবং তারপর পুলিশ ভেরিফিকেশন, তারপর মেডিকেল, এইগুলো দিয়ে আমরা এসেছি এবং আপনারা জানেন যে 17 দফা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মধ্যে একটাতেও প্রায় 19,000-এর কাছাকাছি দুর্নীতিদের নাম নেই। এবং ব্যাপার হচ্ছে যে দেশের যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যেটা সিবিআই, সেই সিবিআইও আমাদের এগেইনস্টে কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু প্রমাণ করতে পারেননি এবং সেই জন্য আমাদেরকে যে চিহ্নিত এই অচিহ্নিত যে ক্যান্ডিডেট হিসাবে আমাদের বলা হলো যে যেহেতু চিহ্নিত করা গেল না, সেই জন্য আমাদেরকে বলা হলো কি যে তোমরা 31শে ডিসেম্বর অবধি কাজ করো, তারপর কি তোমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের এখানেই হচ্ছে প্রতিবাদটা হয়েছে যে 21 তারিখে আমরা এসএসসি ভবন অভিযান করব, সেখান থেকে যোগ্যদের একটা সার্টিফাইড লিস্ট এসএসসি দেবে, তারপরে আমরা স্কুল যাব। তার কারণ আমরা দেখেছি মিডিয়াতেই যে যারা সিবিআই লিস্টে নাম আছে তারাও একথা বলেছে যে যেহেতু কোনো লিস্ট এসএসসি থেকে দেয়নি তারাও অযোগ্য নয়, সিবিআইকে তারা মানে না, তারা স্কুল যাবে। তো সেক্ষেত্রে এটা তো অবশ্যই স্পষ্ট হওয়া দরকার যে কারা স্কুল যাবে আর কারা যাবে না অ্যাকর্ডিং টু এমএ ভার্ডিক্ট। তো সেই অনুযায়ী আমরা ঠিক করেছি 21 তারিখে আমরা এসএসসি ভবন অভিযান করব। সেখান থেকে যদি লিস্ট দেওয়া হয়, যতক্ষণ না দেওয়া হবে আমরা ওখান থেকে উঠবো না, তা দেওয়া হলে পরে তারপরে আমরা স্কুল যাবো কিনা ঠিক করবো। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির নেতৃত্বে আগামীকাল রবীন্দ্রনগর সূর্য সেন মেমোরিয়াল স্কুলে আয়োজিত হতে চলেছে বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির। নমস্কার, আমি রচনা ব্যানার্জি। আগামীকাল 20 তারিখ সূর্য সেন মেমোরিয়াল স্কুলে আপনারা সবাই জানেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, স্বাস্থ্য চিকিৎসা হচ্ছে, আপনারা সবাই সেখানে আসছেন এবং তার সাথে সন্ধ্যেবেলা আমরা আপনারা সবাই জানেন 2025 মার্চে ডেফ সিনিয়র চ্যাম্পিয়নশিপ হয়েছিল গুজরাটে। সেখানে আমাদের হুগলি জেলার 5-6 জন ছেলে মেয়ে তারা আমাদের দেশের জন্য গোল্ড মেডেল, ব্রোঞ্জ সব নিয়েছে, তাদেরকে আমরা সম্মান দেব। তারা আসবেন কালকে সবাই এবং তার সাথে আমাদের হুগলি জেলার সম্মানীয় ব্যক্তিত্বরাও থাকবেন। তার সাথে আমাদের সন্ধ্যে 6:30 থেকে কিন্তু বিচিত্রা অনুষ্ঠান আছে, সেখানে কলকাতা থেকে বড় বড় শিল্পীরা আসছেন, জগদ্ধাত্রী খ্যাত যে হিরোইন তিনি আসছেন, তার সাথে শাকিল আনসারি আসছে, তার সাথে অরিজিৎ সিং আসছে, তার সাথে শুভশ্রী আসছে। গানে গানে জমজমার সন্ধে হতে চলেছে আগামীকাল ঠিক সন্ধ্যে 6:30টায় চুঁচুড়ার মাঠে এবং তার আগে সন্ধ্যে 5:30টার সময় আমাদের কিন্তু এই সম্মানীয় ব্যক্তিরা সবাই আসবেন, তাদেরকে আমরা সবাই মঞ্চে ফেলিসিটেট করবো এবং এই ডেফ চ্যাম্পিয়নশিপে যারা ব্রোঞ্জ গোল্ড নিয়ে এসছে আমাদের দেশের জন্য তাদেরকেও আমরা ফেলিসিটেট করবো। আপনারা সবাই আসবেন, সবার সঙ্গে দেখা হবে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে আশঙ্কাজনক অবস্থা হুগলি মহসিন কলেজের হোস্টেলের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches. Path Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলির মহসিন কলেজের হোস্টেলের আশঙ্কাজনক অবস্থা নিয়ে সরব হলেন কলেজের আবাসিক ছাত্ররা। হুগলি মহসিন কলেজের হোস্টেলের দীর্ঘদিনের সমস্যা নিয়ে সরব হলেন কলেজের আবাসিক ছাত্ররা। করোনার সময় হোস্টেল মেরামতের কাজ হলেও গত 3-4 বছরে হোস্টেলের অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পড়ে। কখনো হোস্টেলে বিভিন্ন ঘরের প্লাস্টার খসে পড়ছে, তো কখনো বা ইলেকট্রিকের সমস্যা। বারংবার ছাত্ররা হোস্টেল সুপার এবং কলেজের অধ্যক্ষকে আবেদন জানালে তারা জানান পিডব্লিউডি এবং সরকার থেকে কোনো রকম সাহায্য না আসায় তারা আপাতত কিছু করতে পারছেন না। ফলে আবাসিক ছাত্ররা বারংবার তাদের হাত খরচের টাকা দিয়ে সেগুলি মেরামতের কিছুটা চেষ্টা করেন, কিন্তু গতকালের সামান্য ঝড়েই তাদের হোস্টেলের দরজা ভেঙে পড়ে। ফলত তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি তারা এখানে পড়াশোনার জন্য রয়েছেন,
ঠিকমতো পড়াশোনা চালিয়ে যেতে চান। তাদের যাতে আর কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয়, তাই তারা সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমের সাহায্য নিয়েছেন, যাতে তাদের বক্তব্য সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছতে পারে। এ বিষয়ে আবাসিক ছাত্রদের পক্ষ থেকে এক ছাত্র জানান, সমস্যা আজকে আমরা আমাদের প্রেস এবং সোশ্যাল মিডিয়া মারফত আমরা জানাতে চাইছি যে গতকাল সামান্য ঝড়ে এই 7 নম্বর রুমের দরজাটা ভেঙে গেছে। এর আগেও পাশে 8 নম্বর রুমের দরজাটা ভেঙে গেছে বিগত 6 মাস আগে। আমরা আমাদের হোস্টেল সুপার প্রিন্সিপাল স্যারের মারফত অনেকবারই অ্যাপ্লিকেশান দিয়েছি, কিন্তু কোনোভাবেই দরজা ঠিক করা হয়নি। তো গতকাল সামান্য ঝড়ে এই দিকের দরজাটা ভেঙে গেছে। আমরা এই হোস্টেলে এসেছি 2021 সালে। এর আগে আমরা খবর পেয়েছি লকডাউনের টাইমে, এবং ওই সমসাময়িক সময়ে হোস্টেল পুরোটাই রেনোভেশনের কাজ করা হয়েছিল, কিন্তু এই 3-4 বছরের মধ্যেই বিভিন্ন রুমের বেহাল অবস্থা হয়ে পড়েছে। প্লাস্টার খসে পড়ছে, দেয়াল ফেটে যাচ্ছে, ঘরের জানলা এবং ইলেকট্রিকের বিভিন্ন রকম কাজকর্মের সমস্যা দেখা দিচ্ছে। রেনোভেশনের কাজ হওয়ার পরেও আমরা খবর পেয়েছিলাম যে ইলেকট্রিকের কাজ হবে, মানে এই দিকে যে রুমগুলো আছে এগুলোতে ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তো এর জন্য টেন্ডার বেরিয়েছিল, কিন্তু যাই হোক টেন্ডার বেরোনোর পরেও আমরা যেটা দেখেছি যে ইলেকট্রিক দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে পড়ে আছে। ফলে বাধ্য হয়ে আমরা নিজেরা যারা আবাসিক আছি, আমরা আবাসিকরা নিজেদের পকেট থেকে চাঁদা তুলে এই দিকের রুমগুলো এবং আশপাশে অন্যান্য যে রুমগুলো আছে যেখানে ইলেকট্রিকের সমস্যা আছে সেখানে কাজ করিয়েছি আমরা। কিন্তু আমরা বারংবার হোস্টেলের তরফ থেকে হোস্টেল সুপার যিনি আছেন তার কাছে আবেদনপত্র জমা দিয়েছি, প্রিন্সিপাল স্যারের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। স্যারের কাছে যতবারই আমরা গেছি স্যারের বক্তব্য, হ্যাঁ দেখছি পিডাব্লিউডি থেকে সাহায্য আসছে না, সরকার থেকে ফান্ড আসছে না, এইভাবেই স্যার আমাদেরকে থামিয়ে রেখেছেন। তবুও এইভাবে দীর্ঘদিন ধরে চলতে এইভাবে তো আর আমাদেরও খুবই সমস্যা হচ্ছে। এই সমস্ত রুমে যারা আবাসিকরা আছেন, এই রুমেও 2 জন আবাসিক থাকতো, তাদেরকেও জোর জবরদস্তি অন্য একটা রুমে কষ্টের মধ্যে আপাতত থাকতে হচ্ছে। তো আমরা আজকে প্রেস এবং সোশ্যাল মিডিয়া মারফত আমাদের মহসিন কলেজের জিবি প্রেসিডেন্ট যিনি আছেন ডিএম সাহেব, ডিএম ম্যাডামকে আমরা অনুরোধ জানাচ্ছি, এবং তার সাথে এসডিও সাহেব যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবং আমাদের সম্মানীয় এমএলএ অশোক মজুমদার মহাশয়, এনাদের মাধ্যমে আমরা আবেদন জানাতে চাইছি যে আমাদের এখানে যে সমস্ত অচলাবস্থা হয়ে আছে এইগুলোর যত তাড়াতাড়ি সম্ভব সুরাহা করো, কারণ আমরা এখানে বাড়ি থেকে দূরে সবাই বাড়ি থেকে দূরে কষ্ট করে পড়াশোনার জন্যই এসেছি। তো আমাদের এইটুকু সুযোগ সুবিধা আমরা চাইছি যাতে আমরা ঠিকঠাকভাবে পড়াশোনাটা করতে পারি। অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ উদ্দিন জানান, হোস্টেলে এই সমস্যা দীর্ঘদিনের। লকডাউনের আগে থেকে কখনো জলের সমস্যা, কখনো বা ইলেকট্রিকের সমস্যা, এরকম নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। তার দাবি, হোস্টেলের রক্ষণাবেক্ষণের কাজ যেন সঠিকভাবে শুরু করা হয়। এই হোস্টেলের সমস্যা আমাকে আজকে ছেলেরা কল করেছিল। এর আগেও আমাকে প্রায় 5-6 মাস আগে জানিয়েছিল যে একটা দরজা নাকি ভেঙে বেরিয়ে গেছে। তো ওদেরকে বলেছিলাম যে সুপারকে তো ওরা জানা, ওরা সেই অফিসিয়াল পারসন অনুযায়ী সুপার পিনাকি স্যার আছেন তাকে জানিয়েছিল, এবং প্রিন্সিপালকেও জানিয়েছিল, তাতে কোনো সুরাহা হয়নি। আজ ওই আপনাদের সামনেই দেখুন 5-6 মাস আগে দরজাটা ভেঙে পাল্লাটা ভেঙে পড়ে আছে, সেই ভেঙেই পড়ে আছে। এখানে 2টি ছেলে থাকতো, বাধ্য হয়ে তাদেরকে হোস্টেলের মনিটর এবং মেস কমিটি তাদেরকে অন্য ঘরে শিফট করেছে। গতকালকেও সামান্য ঝড় দিয়েছে, একটা দরজার পাল্লা এসে দেখছি ভেঙে পড়ে আছে। তো আমি খবর দিয়েছি, আমি এসেছি এবং আমি প্রিন্সিপালকে ফোনে ধরার চেষ্টা করেছি, ফোনে পাইনি। এরা তো সমস্যার মধ্যে আছে, এবং এই সমস্যা আজকের না, এই সমস্যা অনেক বছর ধরে। লকডাউনের আগে থেকে শুরু করে খাবার জলের ব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, থাকার ঠিক মতন ব্যবস্থা ছিল না। সরকারি একটা জিনিস এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে, দেখতে খুবই বাজে লাগছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধনিয়াখালী বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হয়ে গেল এক বিশেষ স্বাস্থ্য শিবির। এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষার পাশাপাশি কৃত্রিম হাত প্রদান করা হয়। হুগলির সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন স্বাস্থ্য খাতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আজ সকালে ধনিয়াখালীর বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হলো তারই উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় বহু মানুষের। পাশাপাশি যাদের কনুই থেকে হাত নেই তাদের দেওয়া হয় কৃত্রিম হাত। রচনা বন্দ্যোপাধ্যায় জানান, হুগলির 7টি বিধানসভা জুড়ে এই ধরনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং কৃত্রিম অঙ্গ বিতরণের পরিকল্পনা নিয়মিতভাবে চালানো হবে। তিনি বলেন, মানুষের পাশে থাকতে পেরেই আমি গর্বিত এবং এটা আমার দায়িত্ব। একেবারে
হ্যাঁ দেখো, আমি সাংসদ হওয়ার পরে এটা আমার একটা যেটা বলতে পারো একটা ভালো কাজের সাথে শুরু করলাম আমি। প্রায় 1 বছর তো চললো। এখন সেটাই দেখলে ভাবলে মনে হয় যে আগের বছর ঠিক এই সময় আমাদের প্রচার চলছিল, দিন রাত প্রচারে ব্যস্ত থাকতাম। প্রায় 1টা বছর হয়ে গেল। তো আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব। তো সেটা নিয়ে আমি সবসময় তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম যে আমি স্বাস্থ্য নিয়ে এগোতে চাই এবং মহিলাদের পাশে ডেফিনেটলি থাকতে চাই। মেয়েদের বিপদ আপদে যা যা প্রবলেমস, যা যা সব রকম স্কুল হোক, কলেজ হোক, যাবতীয় যা যা কাজ হোক সেটা করার ইচ্ছে আছে আগামী দিনে। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করলাম। কারণ ধনিয়াখালী আমার খুব কাছে নিজের এবং ধনিয়াখালীর অবদান অনেক আমার আজ সাংসদ হওয়ার পেছনে। অসীমা পাত্র আমাদের বিধায়ক মহাশয়ার অবদান অনেক আমাকে আজকে এই সাংসদ জায়গায় পৌঁছানোর জন্য। আমি চিরকৃতজ্ঞ সেই জন্যই ধনিয়াখালী মানুষের কাছে তথা আমাদের প্রিয় অসীমাদির কাছে। তো সেই জন্য আমি ধনিয়াখালীতে শুরু করলাম। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে, সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তারা যাতে চশমা পায় এবং যাদের ক্যাটারাক্ট সেটা নিয়েও আমরা যাতে আগামী দিনে তাদের ক্যাটারাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম নথিভুক্ত করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করব। তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে একটা ভালো কাজের সাথে আমরা যুক্ত হয়েছি। সেটা হচ্ছে যে আমরা সেটা শুধু আজকের দিন বলে নয়, আগামী দিনে আমার যে 7টা কনস্টিটিউয়েন্সি সেখানে সব জায়গায় হবে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের কুনইয়ের পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস। কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা এবং সে হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করানো, ডাক্তারের সেটাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। সেটা আমরা এবারে করছি। আমাদের এখান থেকে ধনিয়াখালী থেকে 7-8 জন মানুষ আছেন যাদের কুনইয়ের পর থেকে হাত নেই, তাদেরকে আমরা হাত দেওয়ার প্ল্যান করছি। পুরো টিম তার জন্য এখানে এসছে। নিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু করায় খুশি ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। প্রথমত বলি, আমাদের সাংসদ যিনি হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ হবার পর বিভিন্ন অ্যাসেম্বলিতে তার যে জনসংযোগ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এমপি মানে প্রত্যেক জনপ্রতিনিধি তারা যেন জনসংযোগটা রাখেন। আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সেই জনসংযোগটা রাখছেন। নিশ্চয়ই আপনারা জেলায় আছেন, নিশ্চয়ই সেটা দেখছেন। কোনো সময় পানবায় যাচ্ছেন, কোনো সময় বলাগড় যাচ্ছেন, কোনো সময় চুচড়া যাচ্ছেন, কোনো সময় সিঙ্গুর। আজকে ধনেখালি স্বাস্থ্য মানে আই ক্যাম্প এবং কালকে চুচড়াতে আছে আই ক্যাম্প থেকে শুরু করে স্বাস্থ্য শিবির তিনি করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি চুচড়াতে মানে সব জায়গাতে আসছেন এবং সবার সাথে জনসংযোগ রাখছেন। কারণ আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তারই অনুপ্রেরণায় আজকে আমাদের সাংসদ বলুন, বিধায়ক বলুন, জনপ্রতিনিধি বলুন, তারা জনসংযোগ রাখছে। এটা ধনেখালি মানুষের খুব ভালো। এবং আরেকটা খবর দিচ্ছি, কালকে আমাদের আরেকটা মিছিলও আছে। সেই মিছিলে তো আমাদের রচনা দিয়ে আসবে। যে মিছিলটা আমাদের মাথালপুর থেকে মহেশপুর পর্যন্ত হবে। সেখানে এই স্বাস্থ্য উদ্যোগের পাশাপাশি গতকাল বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে নিয়ে তাকে শুভেচ্ছাও জানান রচনা বন্দ্যোপাধ্যায়। আমি ওনাকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি, আনন্দে থাকুন, ভালো থাকুন। আজকে তার জন্মদিন এবং জন্মদিনের জন্য দিলীপদাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর ইকো পার্কটা সবার জন্য দিদি শুরু করেছেন বলে আজ সেখানে গিয়ে সবাই দেখা করতে পারছেন, বসতে পারছেন, খাওয়া দাওয়া করতে পারছেন, আনন্দ করতে পারছেন, প্রেম পর্ব শুরু হতে পারছে। সেখানে সেই দিদি, সব জায়গায় দিদি আছে, দিদি সর্ব জায়গায় সূত্রপাত করে দেন। মানে সবটাই তো দিদির হাত দিয়ে হলো তাহলে। একদমই তাই। কেউ না কেউ আছে কোথাও না কোথাও, ঠিক সময় হলে আসবে। শুভজিৎ বসুর রিপোর্ট, হুগলি আজকে। ডিশন ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় এবং মিশন সেবা ট্রাস্টের উদ্যোগে বৈদ্যবাটির পাইকপাড়া সর্বদয় বিদ্যা মন্দিরে আয়োজিত হয়ে গেল সকল প্রকার ক্যান্সারের প্রাথমিক নির্ণয় এবং চিকিৎসা শিবির। ডিশন ক্যান্সার ইনস্টিটিউটের উদ্যোগে এবং মিশন সেবা ট্রাস্টের সহযোগিতায় বৈদ্যবাটির পাইকপাড়া সর্বদয় বিদ্যা মন্দিরে মুখ, স্তন এবং সার্ভিক্যাল ক্যান্সারের প্রাথমিক নির্ণয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হলো একটি শিবিরের মধ্য দিয়ে।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন প্রখ্যাত দুই চিকিৎসক রামানুজ ঘোষ এবং শর্মিষ্ঠা রায়। বহু মানুষ এদিন এই শিবিরে যোগ দেন। একটা ক্যান্সার পেশেন্টের পুরো চিকিৎসাই করা হয়। ওর সিটি স্ক্যান থেকে শুরু করে ওর পুরোটা ট্রিটমেন্ট 1.5-2 মাসের পুরোটা খরচাই স্বাস্থ্যসাথীতেই করা হয়। রেডিয়েশন ট্রিটমেন্ট, কিমোথেরাপি, সার্জারি সব কিছু স্বাস্থ্যসাথীতেই করা হয়। হ্যাঁ, এটা একটা সুপার স্পেশালিটি হসপিটাল। আর ক্যান্সারের যা যা চিকিৎসা লাগে এই অনুযায়ী সার্জারি, রেডিয়েশন, কিমোথেরাপি এই তিনটা চিকিৎসারই স্বাস্থ্যসাথী থেকে টাকা দেওয়া হয় আর পেশেন্ট ওই টাকা দিয়ে চিকিৎসা করা হয়। ক্যান্সারের প্রাথমিক নির্ণয়ের পাশাপাশি এদিন এখানে এই মারণ রোগ নিয়ে এক আলোচনাও অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের মাস্টারমশাইদের নিয়ে আর গার্জিয়ানদের নিয়ে, তারপরে লোকাল আমাদের কিছু চিকিৎসক আছেন ডাক্তারবাবুদের নিয়ে একটা আমরা সেমিনার আয়োজন করলাম। আমাদের ডিসান সুপার স্পেশালিটি হসপিটাল থেকে ডক্টর শর্মিষ্ঠা ম্যাডাম এসেছিলেন, অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট। উনি ক্যান্সারের বিভিন্ন প্রকারের উপরে নিজের বিস্তারভাবে জানালেন কীভাবে সচেতন হওয়া যায়। আর আজকে প্রোগ্রামের যারা যারা সহযোগিতা করেছেন, স্কুলের যত আমাদের সকল টিচার স্টাফ যারা আছেন, তারপরে আরও আমাদের গার্জিয়ান আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আশেপাশে স্কুল থেকেও অনেক টিচাররা সাড়া দিয়েছেন এই প্রোগ্রামে। আশা করি ক্যান্সার ব্যাপারে সবাই একটু সচেষ্ট থাকবে। আর আমরা যদি কোনো প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে তার মাধ্যমে আমরা মানুষের পরিষেবা করতে পারি। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কালো ব্যাজ পরে 8 জন চাকরিহারা ক্লাস নিলেন বাঁশবেড়িয়া গ্যাঞ্জেসে। আশঙ্কাজনক অবস্থা হুগলি মহসিন কলেজের হোস্টেলের। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।